সাম্প্রতিক কোরিয়ান ড্রামা বন আপেতিত ইজোর ম্যাজেস্টি, যেখানে এক 3 স্টার মিশেলিন শেফ লিম ইউনা দুর্ঘটনাক্রমে প্রাচীন যুগে ফিরে আসে। লিম ইউনা ড্রামার শুরু হওয়ার সাথে সাথেই একজন স্বৈরাচারী রাজার বন্দী হয়ে পড়ে, আর তাকে সবাই ভূতের মেয়ে হিসেবে দেখে, যেন তাকে জীবন্ত গিলে ফেলা হবে। গল্পের শুরুতে আমাদের নায়িকার নাম ইয়াং জি ইয়েং। মাত্র কয়েক ঘন্টা আগে জি ইয়েং ফ্রান্সে একটি উচ্চস্তরের রান্নার প্রতিযোগিতায় গোল্ডেন পট চ্যালেঞ্জের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছিল। এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল একজন রাজার জন্য রাজকীয় খাবার তৈরি করা। বিজয়ী শুধুমাত্র €1,00,000 পুরস্কারই পাবে না, বরং সরাসরি একটি 3 স্টার মিশেলিন রেস্তোরাঁর প্রধান পরিচালকও হতে পারবে। প্রতিযোগিতার শেষ মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে। জি ইং এর চুলা হঠাৎ নষ্ট হয়ে যায়। সময় দ্রুত পার হচ্ছিল। অন্যান্য প্রতিযোগীরা শান্তভাবে তাদের খাবার পরিবেশন করছিল, আর জি ইং প্রচণ্ড চিন্তিত ছিল। ফরাসিদের একটি প্রবাদ আছে, অসমাপ্ত খাবারের চেয়ে খারাপ আর কিছু হয় না। নিজের স্বপ্ন পূরণের জন্য জি ইং সবকিছু ঝুঁকির মধ্যে ফেলে দেয়। সে সরাসরি প্রতিযোগিতার মঞ্চে খড়কুটো জ্বালিয়ে দেয় আর সবচেয়ে প্রাচীন পদ্ধতিতে রোস্ট করতে শুরু করে। তার এই কাজ দেখে সেখানে উপস্থিত কর্মীরা হতবাক হয়ে যায়, কিন্তু জি ইং শান্ত ছিল, কারণ এটিই ছিল তার এই খাবারের বিশেষত্ব। সরাসরি আগুনের স্পর্শে দ্রুত পৃষ্ঠে রং আসে আর একটি অনন্য স্বাদ ও সুগন্ধ তৈরি হয়। এটি হলো তথাকথিত মেলার্ড প্রতিক্রিয়া। শেষ মুহূর্তে জি ইং অবশেষে তার কাজটি সম্পন্ন করে। বিচারকরা অন্যান্য প্রতিযোগীদের খাবার চেখে দেখেন, যেগুলো সৃজনশীল হলেও কিছু যেন কম ছিল। কারো খাবারের সামঞ্জস্য ছিল না, আবার কেউ মূল উপকরণের স্বাদ ফুটিয়ে তুলতে পারেনি। অবশেষে নিয়ম ভঙ্গকারী জি ইং এর পালা আসে। সে একটি শাতব্রিয়া হরিণের মাংসের ফিলেট পরিবেশন করে, যা প্রথমে উল্টোভাবে রোস্ট করে আর পরে খড়কুটো দিয়ে ধোয়া দেওয়া হয়। ষষ্ঠী তৈরি করা হয়েছিল লাল জিনসেং এবং রাসবেরি দিয়ে, যাতে তো আর মিষ্টির সংমিশ্রণ ছিল। বিচারকরা শুধু ধোয়ার সুগন্ধ শুকেই গভীরভাবে মুগ্ধ হয়ে যান। এই খাবারের অনুপ্রেরণা ছিল শত শত বছর ধরে চলে আসা এক কোরিয়ান রাজকীয় স্মৃতি। অনেক আগে কোরিয়ান যুগে একজন স্বৈরাচারী আর ভোজনরসিক রাজা ছিল, যার নাম ছিল ইয়ান সি জুন। এই হরিণের মাংসই ছিল তার সবচেয়ে পছন্দের খাবার। বিচারকরা এটি চেখে দেখার পর বিস্মিত হয়ে যান। জটিল কৌশল, নিখুঁত তাপমাত্রা, তেতো মিষ্টি আর ঘন সস হরিণের মাংসের স্বাদকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। কোনো সন্দেহ ছাড়াই জি ইয়েং এই খাবারের জন্য চূড়ান্ত বিজয়ী হয়। সে শুধুমাত্র বিশাল অঙ্কের পুরস্কারই পায়নি, বরং একটি 3 স্টার মিশেলিন রেস্তোরাঁয় কাজ করার সুযোগও পায়। তার বহু বছরের স্বপ্ন অবশেষে এই মুহূর্তে পূরণ হয়। দেশে ফেরার আগে জি ইয়েং উত্তেজিত হয়ে তার বাবাকে ফোন করে আর খুশির খবর জানায়। তার বাবাও তার জন্য গর্বিত ছিল, তবে তিনি তাকে বন্ধুর মাধ্যমে জোগাড় করা একটি প্রাচীন কোরিয়ান ঐতিহাসিক বই ওয়াং উন লু আনতে বলে। কোরিয়া ফেরার পথে বিমানে জি ইয়েং মরিচের সস দিয়ে ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই ক্যাপ্টেন ঘোষণা করে যে বিমানটি 100 বছরে একবার ঘটে এমন একটি পূর্ণ সূর্যগ্রহণের মুখোমুখি হচ্ছে। সবাই এই বিরল দৃশ্য উপভোগ করার সময় একজন যাত্রী দুর্ঘটনাক্রমে জি ইং এর উপর গরম কফি ফেলে দেয়, আর সেই মূল্যবান প্রাচীন বই ওয়াং উন লু ভিজে যায়। সে দ্রুত টয়লেটে গিয়ে ভিজে যাওয়া বইটি পরিষ্কার করতে শুরু করে। দ্রুত মুছতে গিয়ে জি ইং দেখতে পায় যে এটি আসলে একটি রান্নার বই, কিন্তু যখন সে একটি গুরুত্বপূর্ণ পৃষ্ঠা উল্টায় তখন দেখতে পায় সেটি ছেঁড়া। বইয়ের শেষে একটি অদ্ভুত বাক্য লেখা ছিল। জি ইং তা পড়তে শুরু করে, কিন্তু খেয়াল করেনি যে বইটির শিরোনাম হঠাৎ জ্বলজ্বল করে ওঠে। একই সময়ে আকাশেও অস্বাভাবিক ঘটনা ঘটে, আর সূর্যগ্রহণ ঠিক তখনই হয়। জি ইং টয়লেটের ভেতরে আটকা পড়ে। দরজা আর খুলছিল না। যখন সে আবার জেগে ওঠে তখন নিজেকে একটি অপরিচিত আদিম জঙ্গলে খুঁজে পায়, আর একটি বড় জালে আটকা পড়ে ঝুলছিল। তার ফোনে কোনো সিগন্যাল ছিল না, আর চারপাশে ছিল বিশাল প্রাচীন গাছ। এই অবস্থায় জি ইং সম্পূর্ণরূপে হতভম্ব হয়ে যায়। একই সময়ে কোরিয়া যুগে সূর্যগ্রহণের দিনে রাজার উচিত ছিল একটি জুসিক অনুষ্ঠান করা আর আকাশের ক্রোধ শান্ত করার জন্য প্রার্থনা করা, কিন্তু বর্তমান রাজা ইয়ান সি জুন এটিকে উপেক্ষা করে, বরং তার বিশাল বাহিনী নিয়ে শিকারে যান। এতে রাজপ্রাসাদের রানী মা আর মন্ত্রীরা চিন্তিত হয়ে পড়ে। তারা ধারণা করে যে ইয়ান সি জুন সম্ভবত এই সময়ে তার মৃত মায়ের কথা মনে করে এমনটি করছে। এই সময়ে শিকারের মাঠে ইয়ান সি জুন আত্মবিশ্বাসের সাথে তার মন্ত্রীদের পরামর্শ উপেক্ষা করে যাচ্ছিল। একজন লোক লোককথা সম্পর্কে উল্লেখ করে, যদি আপনি না খান তাহলে স্বর্গের রানী আর রাজকন্যারা বেরিয়ে আসবে। আপনি কি এই কথা বিশ্বাস করেন? ইয়ান সি জুন এটিকে বাজে কথা বলে উড়িয়ে দেয়। কথা শেষ হওয়ার আগেই একটি শিয়াল হঠাৎ ছুটে আসে, আর সবাই সেটিকে তাড়া করতে শুরু করে। এদিকে জি ইং এখনো দুর্বল ইন্টারনেট সংযোগ নিয়ে অভিযোগ করছিল, আর সে কোথায় আছে তা বুঝতে পারছিল না। হঠাৎ একটি তীর তার কানের পাশ
পাশ দিয়ে চলে যায়, যা দেখে সে ভয়ে জমে যায়। এটি ছিল ইয়ান সি জুন আর তার দলের শিয়ালকে ধাওয়া করার সময় ছোড়া তীর। দুর্ঘটনাক্রমে দ্বিতীয় তীরটি জি ইংকে জাল থেকে মুক্ত করে দেয়। ইয়ান সি জুন তাকে অদ্ভুত পোশাক পরা দেখে মনে করে যে সে সেই লোককথার ভূতের মেয়ে। সে দ্রুত ঘোড়ায় চড়ে তাকে তাড়া করতে শুরু করে। জি ইং প্রাচীন পোশাক পরা আর তীরধনুক হাতে এই উন্মাদ ব্যক্তিকে দেখে ভয় পেয়ে পাগলের মতো দৌড়াতে থাকে। তারা একটি হাস্যকর তারাপাল্লার খেলায় জড়িয়ে পড়ে। সে বারবার ব্যাখ্যা করার চেষ্টা করে যে শিয়াল ওইদিকে গেছে, কিন্তু ইয়ান সি জুন তার কথা শোনে না। একটি অযৌক্তিক তাড়ার পর তারা অবশেষে মুখোমুখি হয়। ইয়ান সি জুন কথা শুরু করতেই জি ইং সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে যায়। জি ইং আত্মরক্ষার জন্য তার স্টান গান বের করে, যা ইয়ান সি জুনের চোখে ভূতের মেয়ের রূপকথার রূপালী ছোড়া বলে মনে হয়। জি ইং নিজেকে একজন প্রধান পাচক হিসেবে পরিচয় দেয়, কিন্তু ইয়ান সি জুন এটিকে ঝু ছু নামক একজন অপরিচিত দূত বলে মনে করে। জি ইং মনে মনে ভাবছিল, এটি কি কোনো সিনেমার শুটিং? আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না, আপনি কি পাগল? ইয়ান সি জুন একটি তীর দিয়ে জি ইং এর কোমরের ব্যাগ ভেদ করে দেয়, যা জি ইংকে প্রচণ্ড রাগান্বিত করে। সে ধরে নেয় যে তার কাছে আর কোনো তীর নেই আর তাকে খুনের চেষ্টা করার জন্য মামলা করবে বলে হুমকি দেয়। সে তার আইনজীবী আত্মীয়ের কথা উল্লেখ করে, যিনি একজন প্রসিকিউটর ছিলেন, কিন্তু ইয়ান সি জুন আরেকটি তীর বের করে। জি ইং বুঝতে পারে যে পরিস্থিতি গুরুতর আর আত্মরক্ষার জন্য তার স্টান গান বের করে। স্টান গানের স্ফুলিঙ্গ ইয়ান সি জুনের চোখে ভূতের মেয়ের জাদুমন্ত্র বলে মনে হয়। যখন সে তাকে হত্যা করার জন্য এই প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ একটি গোপন তীর এসে আঘাত করে। ইতিমধ্যে রাজপ্রাসাদের বাইরে আরেকটি দল, যার নেতৃত্বে ডাই জুন নামের একজন পণ্ডিত রাজার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল, তারাও স্বৈরাচারী শাসনের বিরোধিতা করে, কিন্তু তারা মনে করে যে সময় এখনো আসেনি আর হঠকারীভাবে কিছু করা উচিত নয়। অন্যদিকে ইয়ান সি জুন পাহাড় থেকে পড়ে যাওয়ার পর সত্যিই তীরবিদ্ধ হন। জি ইং খুব রেগে থাকলেও তাকে মরতে দিতে পারে না। সে তার সাথে থাকা মলম বের করে আর আনাড়িভাবে তার ক্ষতস্থানে লাগাতে শুরু করে। সে ফোন করে পুলিশকে জানাতে চায়, কিন্তু দেখতে পায় তার ফোনও হারিয়ে গেছে। ইয়ান সি জুন জেগে উঠেই জি ইংকে ধরে ফেলে আর তাকে বিশ্বাস করে যে সে সেই আক্রমণকারীর দলের একজন। সে মনে করে যে জি ইং তাকে বাঁচিয়েছে কোনো বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে। জি ইং কোনোভাবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না আর এই লোকটির সন্দেহ প্রবণতা দেখে সম্পূর্ণরূপে হতাশ হয়ে যায়। এই লোকটি গুরুতর আহত হলেও সে তার পরিচয় ঘোষণা করতে ভোলেনি। সে বলে, আমি কোরিয়ার রাজা বলে নিজেকে ঘোষণা করছি। এতে জি ইং আরও নিশ্চিত হয় যে এই লোকটি কেবল পাগলি নয়, বরং সে এই সুযোগ কাজে লাগিয়ে আহত লোকটিকে তার পোশাকের বেল্ট দিয়ে বেঁধে ফেলে। সে নিজেকে রাজা দাবি করা এই আহত লোকটিকে জোর করে টেনে নিয়ে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। পুরো রাস্তা জুড়ে লোকটি তাকে আদেশ দিয়ে কথা বলছিল, এমনকি সে নিজেকে রাজা প্রমাণ করার জন্য তার পোশাক সরিয়ে ভিতরের রাজকীয় পোশাক দেখায়। জি ইং এটি দেখে হেসে ওঠে আর তাকে বলে যে আধুনিক যুগে এই ধরনের পোশাক সামান্য টাকায় ভাড়া করা যায়। তাদের কথাগুলো দুটি সমান্তরাল রেখার মতো ছিল, কেউ কাউকে বোঝাতে পারছিল না। ঝগড়ার মধ্যে লোকটি একটি বিডিং আর ইয়ান সি জুনের কথা উল্লেখ করে জি ইং এর মাথায় বিপদ সংকেত বেজে ওঠে। এটি কি সেই স্বৈরাচারী রাজা যার কথা সে ফ্রান্সে তার খাবারটি বর্ণনা করার সময় বলেছিল? সে ইয়ান সি জুনের অত্যাচার, যেমন জমি দখল করা আর সাধারণ মেয়েদের জোর করে তুলে নেওয়া, এই নিয়ে তার তীব্র নিন্দা শুরু করে। কিন্তু তার পাশে থাকা লোকটি উত্তেজিত হয়ে ইয়ান সি জুনের পক্ষে কথা বলে যে এটি রাজবংশের বংশধারা বজায় রাখার জন্য একটি মহৎ কাজ। এই বিকৃত যুক্তি জি ইং এর ক্রোধকে আরও বাড়িয়ে দেয়। জি ইং পরবর্তীতে একটি খড়ের ঘরে জোর করে প্রবেশ করে আর বাড়ির মালিকের পোশাক পরে নেয়। এর ফলে তাকে চোর মনে করা হয়। বাড়ির মালিক ছিল জ্যাং জিন নামের একটি তরুণী। যখন জি ইং তাকে জিজ্ঞাসা করে যে এটি কোন বছর, তখন জ্যাং জিনের উত্তর শুনে সে হতবাক হয়ে যায়। সে চীনা রাশিচক্র অনুযায়ী বছর বলে আর জানায় যে সে কোনো সুবিধার দোকান বা সুপারমার্কেট চেনে না। একটির পর একটি প্রমাণ জি ইংকে একটি অগ্রহণযোগ্য সত্যের দিকে নিয়ে যাচ্ছিল। সে সত্যি কয়েক বছর আগের কোরিয়ায় ফিরে এসেছে আর সেই পাগল লোকটি যাকে সে বেঁধে রেখেছিল আর যে নিজেকে রাজা বলে দাবি করছিল, সে সম্ভবত সৎ। জি এখানকার রাজা। ক্ষুধা তাদের অচলাবস্থা ভেঙে দেয় আর জি ইং এর জন্য এটি ছিল একমাত্র পরিত্রাণের উপায়। সে একজন শেফের পরিচয় নিয়ে জ্যাং জিনের সংগ্রহ করা বন্য শাক আর তার নিজের কাছে থাকা মরিচের সস ও মাখন ব্যবহার করে একটি আধুনিক ও প্রাচীন মিশ্রণে ফ্রেঞ্চ মিশ্র ভাত তৈরি করে এই খাবারটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ইয়ান সি জুন প্রথমে অহংকার দেখায় আর সন্দেহ করে যে এটিতে বিষ মেশানো হয়েছে, তাই সে জি ইংকে প্রথমে এটি চেখে দেখতে বলে। যখন জি ইং সত্যিই এক চামচ ভাতও তার মুখের কাছে নিয়ে যায়, তখন তার
শরীর শোধ প্রতিক্রিয়া জানায়। প্রথম কামড়ে অপরিচিত ঝাল স্বাদ তাকে কষ্ট দেয়, আর সে সন্দেহ করে যে ঝি ইয়েং তাকে বিষ দিয়েছে। কিন্তু যখন সেই ঝাল স্বাদ চলে যায়, তখন একটি অদ্ভুত স্বাদ তার মুখে ছড়িয়ে পড়তে শুরু করে। সে মনে করে এটি এমন একটি সুস্বাদু খাবার যা সে আগে কখনো খায়নি। সে তার সব প্রতিরোধ আর অহংকার ছেড়ে একটার পর একটা মুখে দিতে থাকে। খাবারের সান্ত্বনায় তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে, কারণ এই স্বাদ তাকে অনেক দিন আগের তার মায়ের উষ্ণতার কথা মনে করিয়ে দেয়। এক বাটি ভাতও সাময়িকভাবে দুটি ভিন্ন জগতের দূরত্ব কমিয়ে দেয়। আর এই খামখেয়ালি স্বৈরাচারী রাজা প্রথমবারের মতো তার সামনে থাকা ভূতের মেয়েটির প্রতি কৌতূহলী হয়ে ওঠে। ইজানসি জুন ঘুমিয়ে পড়ার পর ঝি ইয়েং জ্যাংজিনকে নিয়ে দ্রুত পাহাড়ের দিকে যায়, তার কোমরের ব্যাগ আর মোবাইল ফোন খুঁজে বের করার জন্য। ইতিমধ্যে রাজার অনুগত বাহিনীও তাকে খুঁজতে চলে আসে। যখন রাজা তার সিংহাসনে ফিরে আসে আর ক্ষমতা আবার হাতে নেন, তখন তার প্রথম আদেশ ছিল সেই বিশ্বাসঘাতককে খুঁজে বের করা যে তাকে অপমান করেছে। একই সময়ে ঝি ইয়েং জ্যাংজিনের কাছ থেকে একটি ভয়াবহ সত্য নিশ্চিত করে যে সে সত্যি কোরিয়া যুগে আছে। যখন সে পুরোপুরি বিভ্রান্ত ছিল, তখন রাজকীয় রক্ষী বাহিনী তাদের ঘিরে ফেলে, আর সেই লোকটি যাকে সে এতক্ষণ বেঁধে রেখেছিল আর খাবার খাইয়েছিল এখন তার সামনে রাজকীয় পোশাকে দাঁড়িয়েছিল। এখানে 1 নম্বর এপিসোড শেষ হয়। পরবর্তী এপিসোডের জন্য আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে দেখা হবে।